হামের উপসর্গ নিয়ে আজও সিলেট ও ময়মনসিংহে 2 শিশু মৃত্যু। প্রকোপ কমাতে সারা দেশে শুরু বিশেষ টিকাদান কর্মসূচি। বিগত সরকারগুলোর ব্যর্থতাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। It was a long gap of more than 4 years. Our children remained unvaccinated. হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণায় বাড়ল ক্রুড অয়েলের দাম। দেশে গ্রাহক চাহিদা বিবেচনায় ডিপো থেকে বাড়তি তেল দিচ্ছে বিপিসি, পাম্পে তেলের সংকট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন উন্নয়নমূলক কর্মসূচিতে। Motor Vessel Tosca, vacate your engine room. Vacate your engine room. We're prepared to subject you to disabling fire. ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই মানিকগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। টিকাদান কার্যক্রম কেমন দেখছেন? টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কিনা? অভিভাবকদের সাড়া কেমন দেখছেন? পৌরসভার একটি কেন্দ্রে রয়েছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই একইভাবে কিন্তু ভিড় লক্ষ্য করছি। বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বিগত সময়ে তারা যে ক্যাম্পেইন গুলো করেছেন সেইখানে কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত ছিল না যতটা আজকে দেখছেন। এর কারণ হতে পারে যে যেহেতু সারা দেশে এই সংক্রমণ বেড়েছে, আহত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, যে কারণে একটা উদ্বেগ আতঙ্ক ছিল অভিভাবকদের মধ্যে, যে কারণে সরকারের এই যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে যে গণটিকা যেটি কার্যক্রম যেটি শুরু হয়েছে সেখানে কিন্তু সবাইকে দেখছি যে তারা বাচ্চাদেরকে এখানে শিশুদেরকে নিয়ে আসছে এবং তারা কিন্তু টিকা দিচ্ছে। এবং মানিকগঞ্জের যে পরিসংখ্যানটা যেটি আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যেটি জানিয়েছেন যে মানিকগঞ্জ জেলায় পৌরসভা সহ 7 উপজেলাতে মোট 1,44,823 জনকে টিকার আওতায় আনার একটি প্রস্তুতি নিয়েছেন এখানকার স্বাস্থ্য বিভাগ। এবং প্রতিদিনই যেটি হবে যে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত 8টি স্থায়ী কেন্দ্র রয়েছে এবং মোট 1593টি কমিউনিটি সেন্টারে কিন্তু এই টিকা কর্মসূচি কিন্তু চলবে। মাত্র স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। দর্শক, আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী শফিক ছোটনের কাছে। তিনি রয়েছেন নওগাঁয়। শফিক, টিকা কার্যক্রম কেমন দেখছেন? অভিভাবকদের সাড়া কেমন? টিকা কার্যক্রম আজকে সকাল 9টায় নওগাঁয় শুরু হয়েছে এবং উদ্বোধনী কার্যক্রমের পরে এখন যে কেন্দ্রে আছে আমি, এটি নওগাঁ সদর হাসপাতাল কেন্দ্র। এই কেন্দ্রে একেবারেই অভিভাবকরা শিশুদের নিয়ে এসে ভিড় করছেন এবং সকাল থেকে আমরা কিন্তু অনেক ভিড় দেখেছি। অনেক অভিভাবককেই বলতে দেখেছি যে তারা আসলে উৎকণ্ঠায় ছিলেন শিশুদের নিয়ে, এবং যেভাবে সারা দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মারা যাচ্ছে শিশু, এই কারণে আসলে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল অভিভাবকদের মধ্যে। তারা আজকে টিকা পেয়ে অনেকটা নির্ভর মনে করছেন এবং অনেকে মনে করছেন যে তাদের শিশুকে সুরক্ষার মধ্যে একটা নিয়ে আসতে পারছেন, যার কারণেই একেবারে সকাল থেকেই প্রচণ্ড ভিড়। স্বাস্থ্যকর্মীরা তারাও বেশ ব্যস্ত টিকা প্রদানে। এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন 11টি উপজেলার মধ্যে একটি উপজেলা অর্থাৎ পোরশা উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ। এই কারণে পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন চলছে সেখানে। আর 10টি উপজেলায় আজকে থেকে এই টিকাদান শুরু হলো এবং এটি আগামী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তারা প্রায়
2.5 লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এর পরেও যদি কোনো শিশু বাদ পড়ে সেই শিশুকে এই তালিকার আওতায় এনে আবারও টিকাদান করা হবে এমনটি তারা বলছেন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করবেন তারা। তবে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে যদি কোনো শিশু অসুস্থ হয়ে থাকেন এরই মধ্যে এবং কোনো শিশু 28 দিনের মধ্যে টিকা গ্রহণ করেছেন, এরকম যদি কোনো শিশু থাকেন তাহলে শুধুমাত্র সেই শিশুগুলোকে বাদ রেখে টিকা দেওয়া হচ্ছে সব শিশুকেই। তবে আরেকটি জিনিস বলে রাখি যে নওগাঁ জেলার 11টি উপজেলার মধ্যে পোরশা উপজেলায় যেহেতু সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে, সেহেতু সেখানে বিশেষ ক্যাম্পেইনে প্রায় 14,000 শিশুকে এরই মধ্যে টিকা প্রদান করা হয়েছে। শফিক ছোটন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। হাম এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটির প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 15 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে রোগী। শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে চলছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। রাজশাহীতেও চলছে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি। সকালে নগর স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি কর্পোরেশন এলাকায় 54,144 জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে এবং স্কুল পর্যায়ে 8,521 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। এছাড়া রাজশাহীর 9টি উপজেলায় 2,01,976 জন শিশুকে হামের টিকার আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। সকালে পঞ্চগড় সদর উপজেলার শ্রিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় 1,36,527 জন শিশুকে দেয়া হবে হাম রুবেলা টিকা। জেলার 3টি পৌরসভা সহ 7 উপজেলার 1,109টি টিকাদান কেন্দ্রে দেয়া হবে টিকা। 11 দিন ব্যাপী চলবে এই ক্যাম্পেইন। অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জিন্দা পার্কে সারা দেশে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, আগের অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার এই টিকা কর্মসূচির পরিচালনায় ব্যর্থ হয়েছে। সবশেষ 2020 সালে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছিল, সে কারণে এই প্রাদুর্ভাব। এর জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। মন্ত্রী জানান, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে সন্তানদের বুকের দুধ খাওয়ান না, এ কারণেও শিশুদের ইমিউনিটি কমছে, আক্রান্ত হচ্ছে হামসহ নানা রোগে। প্রায় 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। But the previous government, the non-democratic and non-elected government, they failed to start this campaign of measles vaccination all over the country after 20 December 2020. A big group of children remained unvaccinated, and that's why this attack of measles started from the last month. বগুড়াতে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা এক সেকেন্ড
আপনি দয়া করে আমাদেরকে কবুল করুন। ক্যামেরাটা একটু পিছনে আজকে এই জনসমুদ্র আল্লাহ, আপনি দয়া করে আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি, আপনি নেক পূর্ণ করে দিন। আল্লাহ, আপনি দয়া করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ থেকে বিভিন্ন সালিদে যে আপনি জান্নাতুল ফেরদৌস দিয়েছেন। আল্লাহ, আপনি দয়া করে আল্লাহ আজকে এই জনসমুদ্র আল্লাহ, আপনি মোবাইল করে ভুল ত্রুটি মাফ করে দিন। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি, আপনি নেক পূর্ণ করে দিন। আল্লাহ, আপনি দয়া করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ থেকে বিভিন্ন সালিদে যে আপনি জান্নাতুল ফেরদৌস দিয়েছেন। আল্লাহ, আজকে যে সিদ্ধান্ত হচ্ছে এবং এরপরে আসলে এই সমস্ত ধ্বংস সেই সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে কবুল করুন। আপনি দয়া করে একত্রিত ফেডারেশনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে ঘোষণা তিনি দিয়েছেন, প্রতিজ্ঞা দিয়েছেন, আপনি তাকে অটল রাখুন, অটল রাখুন এবং তাকে সমস্ত কিছু বাস্তবায়ন করতে দান করুন। আল্লাহ, আপনি দয়া আমাদের দেশের প্রতি রহমত করুন। যতগুলো বাবা মুসলিম দেশে এবং বিদেশে আছে সবগুলো মোকাবিলা করে সামনে জনাব তারেক রহমান সহ তার সমস্ত পরিবার এবং তার যে সহযোদ্ধা সবাইকে আপনি নেক হায়াত দান করুন, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আপনি আমাদের জীবনের সঙ্গে দিয়েছেন আল্লাহ, আমরা তো আপনার কাছে সব যা চেয়েছি সবই পেয়েছি আল্লাহ, আমরা তো আপনার কাছে জান্নাতও চাই আল্লাহ, আপনি আমাকে সেটারও ব্যবস্থা করবেন বিজয় হিসাবে যাতে আপনার জান্নাতে যেতে পারি সেই আমাদের জীবনের জেলার বার কাউন্সিলের ভূতল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। আন্তর্জাতিক সংবাদ, হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণায় আবারও লাফিয়ে বাড়ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 6% বেশি। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলে 6.76% বেড়ে দাঁড়িয়েছে $96 বেশি। মার্কিন বাজারেও লেগেছে হরমুজ প্রণালী বন্ধের হাওয়া। প্রতি ব্যারেল তেল 7.79% বেড়ে পৌঁছেছে $90 উপর। এদিকে এশিয়ার বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 7% বেশি। অন্যদিকে উত্তেজনা বাড়লেও আজ ঊর্ধ্বমুখী এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলো। জাপান ও দক্ষিণ কোরিয়ায় সূচক ঊর্ধ্বমুখী। নারায়ণগঞ্জ সদরের গোদানাইলে রাষ্ট্রায়ত্ত পদ্মা মেঘনা যমুনা কোম্পানির ডিপো থেকে জ্বালানির সরবরাহের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল এবং আপনি আমাদের জানানোর চেষ্টা করছিলেন ডিপো থেকে তেল সরবরাহের খবরাখবর। এখন কি অবস্থা দেখছেন? ডিপো থেকে কি পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে এবং বিপিসির নতুন নিয়ম মানা হচ্ছে কিনা? মার্ফি, যে সরকার যে নির্ধারণ করে দেওয়া যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে সকাল থেকে। নারায়ণগঞ্জের যে 4টি ডিপো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, প্রত্যেকটি ডিপো থেকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, এমনটাই আমাদেরকে ডিপো থেকে কর্তৃপক্ষ জানিয়েছে। আমি যদি আপনাকে আরেকটু খোলামেলা বলতে চাই, অর্থাৎ 2025 সালের এই এপ্রিল মাসে একজন ডিলার বা এজেন্ট যে পরিমাণ তেল ডিপো থেকে উত্তোলন করেছিলেন, তার থেকে এখন কিন্তু 10% বেশি, অর্থাৎ রেশনিং পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ আগে থেকে যে তেল উত্তোলন করা হচ্ছে তার থেকে 10% তেল বেশি সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই তেলের যখন বিশ্বযুদ্ধ লাগে, তখন কিন্তু এই ক্রাইসিস যখন শুরু হয়, তখন কিন্তু রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল। সেই রেশনিং পদ্ধতিটা ছিল এরকম যে আগে একটি পেট্রোল পাম্পে যদি 18,000 লিটার তেল লাগতো,
প্রয়োজন হতো সেখান থেকে কিন্তু 9,000 লিটার দেওয়া হতো। সেই পদ্ধতি অনুসরণ করে এখন যে সরকার যে নির্ধারিত 10% অর্থাৎ পেট্রোল, অকটেন, ডিজেল বা অকটেন 20% বেশি দেওয়া হচ্ছে, এভাবে কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। যে কারণে পেট্রোল পাম্পগুলোতে যেই তেলের যে ক্রাইসিস সেটি কিন্তু অব্যাহত আছে। পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে স্বাভাবিক নিয়মে যে তেল সরবরাহ করা প্রয়োজন সেটি যদি অব্যাহত হয়, শুরু করা হয়, তাহলে এই যে ক্রাইসিসটি শুরু হয়েছে তাহলে এই ক্রাইসিসটা কিছুটা হলেও কমবে। স্মিথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী এম এ আজিজকে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আজিজ, আপনি তো রাজধানীর নিকুঞ্জ এলাকায় রয়েছেন, খিলক্ষেতে নিকুঞ্জ এলাকায়, তো সেখানে ডিপো থেকে বাড়তি তেল বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, আজও কি পাম্পগুলোতে রেশনিং মানা হচ্ছে? নিকুঞ্জ ফিলিং স্টেশনে এখন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ মোটরসাইকেল, প্রাইভেট কার এবং বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন এখানে অপেক্ষা করছে এবং তারা সকাল থেকে তেল নেওয়ার জন্য, অনেকে গত রাত থেকে তেল নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। এবং এখানে যারা পাম্প মালিক কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমি জানতে চেয়েছি যে কি পরিমাণ তেল আজকে এই পাম্পে এসেছে। তারা আমাকে যেটি জানিয়েছেন, সকাল থেকে এখানে অকটেন এসেছে 13,500 লিটার এবং ডিজেল এসেছে 9,000 লিটার। সেই ধারাবাহিকতায় তারা বলছেন যে দুপুরের পর আরও 2 থেকে 3 গাড়ি তেল হয়তো এখানে আসবে এবং এজন্য তেল এর আগে যে পরিমাণ দেওয়া হতো সে তুলনায় কিছুটা বেশি তেল পাচ্ছেন মোটরসাইকেল চালক এবং অন্যান্য যানবাহনের যারা এখানে আছেন, তেল নিতে এসেছেন, তারা একটু বাড়তি তেলই পাচ্ছেন আজকে। তবে সেটি খুব বেশি নয় এবং সেই রেশনিক পদ্ধতি যেটা ছিল সেটি এখন পর্যন্ত বলবৎ আছে। তবে সেটি তার থেকে কিছুটা তেল পাচ্ছেন তেমনটি দাবি করেছে, তেমনটি জানিয়েছেন এখানকার মালিক কর্তৃপক্ষ। এবং এখানে আরেকটি বিষয়, যারা তেল নিতে এসেছেন তারা যেটি বলছে যে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না, আগে যে অবস্থা ছিল সেটি আছে, বরং তার আগের চেয়ে ভোগান্তিটা এখানে একটু বেশি, কারণ এখানে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। মার্ফি, আজিজ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আগামীতে হাজিদের বিমানের ভাড়া আরো কমিয়ে হজকে মধ্যবিত্তদের নাগালে নিয়ে আসার চেষ্টা করবে সরকার, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। খাবারের দাম ও মান নিয়ে হজ যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে হজ ক্যাম্পে থাকা ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, অভিযোগ পেয়েই 2 দফা কমানো হয়েছে খাবারের দাম, এছাড়া নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশন। এ সময় ছোটখাটো ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। ফ্লাইট ও খাবারের দাম কমানো, হাজিদের পর্যাপ্ত বসার ব্যবস্থা, কুলিং সিস্টেম সহ আগামীতে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। এবার হাজিদের জন্য বিমানের ভাড়া 12,000 টাকা কমানো হয়েছে, সামনের বছর আরও কমানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান প্রতিমন্ত্রী। আমাদের যা যা অসুবিধা এবার আছে সেগুলিকে আমরা নোট ডাউন করব এবং আগামীবার যাতে এই যে বসার জায়গা, আপনার থাকার জায়গা এবং কিছু জায়গায় আরও গরম যদি থাকে সেটাকে আরও একটু ঠান্ডা করার জন্য কোনো ব্যবস্থা করা, কুলিং সিস্টেম করা, এগুলি নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে সম্মানিত হাজিগণ আর এই বিড়ম্বনায় যাতে না পড়ে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা নিরাপদ চলাচল নিশ্চিতের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বাংলাদেশি জাহাজে চলাচলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কে আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইড লাইনে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদের সাথে এই বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। যে কোনো সংকট নিরসনে সংলাপ ও কূটনীতির উপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 5 এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সাথেও এই বিষয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সে সময় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে বাংলাদেশের শোক প্রস্তাব গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তেহরান। একই সাথে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকেও ধন্যবাদ জানায় দেশটি। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল তুস্কা নামের নৌযানটি। সতর্ক করার পরও নির্দেশ মানেনি ক্রুরা, তাই যাত্রা রুখে দিতে চালানো হয় হামলা। মার্কিন রণতরী থেকে ছোড়া হয় গুলি, ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় থেমে যায় জাহাজটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের কাছে আটক রয়েছে বিশাল জাহাজটি। নৌযান জব্দের ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারিও দিয়েছে।
ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন, বলেন ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ওয়াশিংটন। অভিযোগ তেহরানের। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না, জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। এবার ম্যারাথন দৌড়ে বিশ্ব রেকর্ড গড়ল চীনের স্বয়ংক্রিয় রোবট। রোববার বেইজিংয়ে আয়োজিত হাফ ম্যারাথন দৌড়ে একসাথে প্রতিযোগিতায় নামে রোবট ও মানব দৌড়বিদরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দীর্ঘ পথ পাড়ি দেয় রোবটগুলো। প্রায় 12,000 মানুষকে হারিয়ে বিজয়ী হয় স্মার্টফোন কোম্পানি আনার আপ নির্মিত একটি রোবট। এই প্রতিযোগিতায় রোবটগুলোর সক্ষমতা দেখে বিস্মিত দর্শনার্থীরা। হাফ ম্যারাথনে প্রাণপণে ছুটছে হিউম্যানয়েড রোবট। রক্তমাংসের দৌড়বিদদের পাশ কাটিয়ে ফিনিশ লাইন অতিক্রম করাই মূল লক্ষ্য। চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি আয়োজন করা হয় মানুষ ও রোবটের হাফ ম্যারাথন। অংশ নেয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্তত 100 রোবট। দুর্ঘটনা এড়াতে আলাদা ট্র্যাকে দৌড়ায় 12,000 দৌড়বিদ। 21 কিলোমিটার দীর্ঘ পথ মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে পাড়ি দিয়ে জয় ছিনিয়ে নেয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড অনারের রোবট। ভাঙে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমোরের গড়া বিশ্ব রেকর্ড। প্রথম স্থান অর্জন করে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমাদের সম্পূর্ণ দলের অবদান আর পরিশ্রমের ফসল। এই প্রকল্প বাস্তবায়নে আমাদের মোবাইল ডিভাইসের সফটওয়্যার আর এআই প্রযুক্তি রোবটে সংযুক্ত করেছি। মাত্র 1 বছরের মধ্যেই রোবটগুলোয় আমূল পরিবর্তন এনেছে নির্মাতারা। সংযুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন সক্ষমতা, আর এতেই মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই দীর্ঘ ম্যারাথন সফলভাবে সমাপ্ত করতে পারছে এসব রোবট। আগের বছরের আয়োজনে তেমন লোক ছিল না, তবে এবার রোবটগুলোর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় অনেক মানুষ নিজ চোখে এ দৌড় দেখতে এসেছে। এটি সত্যিই খুব ভালো উদ্যোগ, তবে রোবোটিক শিল্পে উন্নয়ন কত দ্রুত এগোবে তা এখনো স্পষ্ট নয়। মনে হচ্ছে এই ক্ষেত্রটি বেশ সম্ভাবনাময়। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এসব হিউম্যানয়েড রোবট ব্যবহার হতে পারে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, এমনকি যুদ্ধক্ষেত্রেও। ইতিবাচক সম্ভাবনা দেখে রোবোটিক্স শিল্পে ভর্তুকি দিচ্ছে চীন সরকার, সহায়তা দিচ্ছে অবকাঠামোগত উন্নয়নেও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা নিউজ।